দীর্ঘদিন ধরেই পথে নেমেছেন তারা, পথেই রয়েছেন আশায়। কিসের আশায়? চাকরি পাওয়ার আশায়। চাকরি পেয়েও যে হারানো, সেই হারানোর পর যখন গোটা ঘটনার তদন্ত চলছে, আবারও তাদের কাজে ফিরে যাওয়ার আশায়। এবং কোথাও গিয়ে সেই তারিখ পে তারিখ অপেক্ষা করতে হচ্ছে তাদের। মিলছে না, যা চাইছেন তা তো মিলছেই না। এবং তদন্ত নিয়েও প্রশ্ন যত সময় এগোচ্ছে, সেই প্রশ্নগুলো আরও জোরদার হচ্ছে। 26,000 চাকরি প্রাপকদের ভবিষ্যৎ কি হবে? গতকাল প্রত্যেকের নজর ছিল সুপ্রিম কোর্টে। আশা ছিল আজ হয়তো কিছু পাবেন তারা, আজ হয়তো শুনানি শেষ হয়ে যাবে, যোগ্য অযোগ্য আলাদা করার কিছু একটা বলবেন বিচারপতি, সেদিকে নজর ছিল, আশা ছিল সর্বোপরি। কিন্তু সেই 26,000 চাকরি প্রাপকদের ভবিষ্যৎ কি হবে তার উত্তর এখনো ঝুলে রইল সুপ্রিম কোর্টে। এসএসসির 26,000 চাকরি বাতিল সংক্রান্ত যে মামলা, গতকালকের শুনানিতে শীর্ষ আদালত মূলত যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করার ওপরে জোর দিয়েছিল। এবং গতকালকেও সেই একই বিষয় নিয়ে জানতে চাওয়া হলো। কিন্তু আমরা কি দেখলাম? শীর্ষ আদালতে মামলাকারীদের যিনি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি সওয়াল করলেন এই দুর্নীতি এমনভাবে করা হচ্ছে যাতে কেউই অবৈধ নিয়োগ খুঁজে বের না করতে পারে। নিয়োগ দুর্নীতির স্পন্সর রাজ্য সরকার, এত দূর পর্যন্ত ঠিক ছিল। কিন্তু তিনি বললেন পরীক্ষায় না বসেই মিলেছে চাকরি, সন্দেহ থাকলে পুরো প্যানেল বাতিল করেই নতুন করে নিয়োগ করা উচিত। কিন্তু যারা চাকরি প্রাপক তারা তো বলছিলেন যোগ্য অযোগ্য বিচার করা হোক, তারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছেন। তারপরেও কেন তাদের রাস্তায় নামতে হবে? কেন ছাত্রছাত্রীদের যারা শিক্ষাদান করছিলেন সেখান থেকে ফিরে এসে পথে নেমে তাদের যে যোগ্যতার নিরিখে তাদের বিচার হলো না, যারা অযোগ্য তাদের তালিকায় পড়ে গেলেন তারা, এবং চাকরিটা হারাতে হচ্ছে, সেই প্রশ্ন তারা তুলছেন। অর্থাৎ বিকাশ রঞ্জনের গতকালকের সওয়াল জবাব নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। সন্দেহ থাকলে তিনি বলেছেন পুরো প্যানেল বাতিল করে নতুন করে নিয়োগ করা উচিত। শোনাবো সেই বক্তব্য। আমরা তো পেয়েছি যে সমস্ত অ্যাপয়েন্টটাই ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হলে সেখানে মেরিট ডিমেরিটে প্রশ্ন আসে না। তাহলে ফ্রেশ রিক্রুট করো। সেখানে জজের ধারণা ছিল ফ্রেশ রিক্রুট মানে আবার সবাইকে ডাকবে, সেটা ক্লারিফাই করলাম সবাইকে কেন, যারা তখন অ্যাপিয়ার করেছিল তাদেরই আবার চান্স দেওয়া হোক, তারা ফ্রেশ পরীক্ষা দিয়ে আসবে। এবং তার জন্য যদি বয়সটা কোনো বাধা হয় সেটাকে কন্ডন করে দাও। এগ্রিগেশন সম্ভব না, সমস্ত প্রসেসটাই ইলিগাল হয়েছে। সেই জন্যে যখন কোনো প্রসেস ইলিগাল হয় তখন সেখান থেকে ভালো মন্দ বাঁচা যায় না। এটা আমাদের দুর্ভাগ্য যে কিছু ভালো ছেলেরা হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যদি বিচারপতিরা আমাদের সঙ্গে থাকেন তাহলে যাতে ফ্রেশ এরাই সিলেক্টেড হয়ে আসতে পারেন। সেই জন্য ইনস্টিটিউশনাল করাপশন, এই জন্যেই যে করাপশনটা হয়েছে মূলত সরকার এবং এসএসসির মদত। আমি ব্যাখ্যা করে সমস্ত দেখিয়েছি নতুন করতে। তারা আমাদের হঠাৎ করে সুপার নিউমারি পোস্ট তৈরি করতে গেছে এবং সেই সুপার নিউমারি পোস্ট তৈরি করছে কি ইলিগাল অ্যাপয়েন্টেডদের বাঁচাবার জন্য। আমি যাদের নিয়ে অপরাধ করেছি তাদের বাঁচাতেই হবে, তা নাহলে কোনো সরকার কখনো ইলিগাল অ্যাপয়েন্টেডদের বাঁচাবার চেষ্টা করে, বরং বলে তুমি চলে যাও, তোমার জায়গায় ভালো লোক আসে। এবং যে পদ্ধতিতে সিলেকশন হয়েছে, নাইসাকে সিলেক্ট করেছিল, এই সবটাই একটা বেআইনি কার্যক্রমের মধ্যে পড়ে। সেজন্যই বলেছি এসব ইনস্টিটিউশনাল করা। রাজ্য সরকারের তো এই যুক্তি প্রকৃতপক্ষে হচ্ছে যে আমরা দুর্নীতি করবো, চুরিচামারি করবো, তুমি আমাদের চুরিচামারিতে হাত দিও না। চুরি বাটপাড়িতে, চামারি না, মাফ করলাম, বাটপাড়িতে হাত দিও না। এখন প্রশ্ন হচ্ছে যাদের দিয়ে তুমি শিক্ষা দেওয়াচ্ছ তারা তো প্রজন্মের পর প্রজন্ম নষ্ট হয়ে যাবে। তারা তো জানবে যে যদিও নতুন করে নিয়োগের বিষয়টিতে আপাতত একমত নয় সুপ্রিম কোর্ট। বিকাশ রঞ্জনের সওয়ালের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন নতুন করে নিয়োগ মানে তো অনেক জটিলতা। পাল্টা বিকাশ বলেন কিছু ঝামেলা সহ্য করে যারা পরীক্ষায় বসেছিলেন শুধু তাদেরই সুযোগ দেওয়া উচিত। জানিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রধান বিচারপতি তিনি এরপর
স্পষ্ট করে জানতে চান যারা কেবলমাত্র পরীক্ষায় বসেছিলেন তাদের, মানে মামলাকারীদের আইনজীবীর তরফে বিকাশবাবু জানিয়ে দেন যে একটা বয়সসীমা সেটা তুলে দেওয়া দরকার এবং বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই কোনো নির্দেশ কিন্তু দেওয়া হয়নি। এর জন্য আবারও একটা অপেক্ষা, 10ই ফেব্রুয়ারি কিন্তু আবার এই মামলার পরবর্তী শুনানি। আরও এক আইনজীবী কি বলেছেন, সওয়াল জবাব নিয়ে শোনাবো। কম নম্বর পেয়েছে তারা চাকরি পেয়েছে, যারা বেশি নম্বর পেয়েছে তারা পায়নি, এবং সেটা যখন মহামান্য প্রধান বিচারপতির পর্যবেক্ষণে আনা হয় তখন প্রধান বিচারপতি বলে এসএসসিকে, সিনিয়র অ্যাডভোকেট জয়দীপ গুপ্ত যিনি এসএসসির হয়ে দাঁড়াচ্ছেন, যে আপনারা লিস্ট পাবলিশ করেছেন কিন্তু নাম্বার দেননি, এই নাম্বার দেননি বলে এই ম্যানিপুলেশনের সুবিধা হয়েছে। দেখুন, দুটো ওএমআর শিট হলো, আমরা সবাই জানি যে নাইসার দায়িত্ব ছিল ওএমআর স্ক্যান করার, কিন্তু নাইসা সেটা স্ক্যান না করিয়ে ডেটা স্ক্যানটেক নামক একটি কোম্পানিকে দিয়ে ওএমআর স্ক্যান করিয়েছিল। এবার সিবিআই দুটো ওএমআরই রিট্রিভ করেছে, যেটা নাইসার এমপ্লয়ি বানসালের কাছে ছিল এবং ডেটা স্ক্যানটেক, এবং দুটো যে ওএমআর সেটা কম্পেয়ার করে দেখা গেছে দুটোই সেম, এবং এতে প্রমাণিত যে ওএমআর যেটা বানসালের থেকে রিট্রিভ করা হয়েছে সেটা জেনুইন, সেখানে কোনো ম্যানিপুলেশন হয়নি। 10 তারিখ সমস্ত পক্ষকে শুনে উনি জাজমেন্ট রিজার্ভ করবেন, তারপর উনি ওনার ফাইনাল রায় জানাবেন। আজকে আরও একটা গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট উঠে এসেছে, যে ভ্যাকেন্সি যত তার চেয়ে বেশি অ্যাপয়েন্টমেন্ট, রেকমেন্ডেশন এসএসসি যত তার চেয়ে বেশি অ্যাপয়েন্টমেন্ট, এবং অদ্ভুত বিষয় এসএসসি বলছে আমরা যারা এক্সেস অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদেরকে আমরা রেকমেন্ডেশন দিইনি, কিন্তু বোর্ড বলছে আমরা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি কারণ এসএসসি আমাদের রেকমেন্ডেশন দিয়েছে বলে। এর আগে আমরা দেখেছিলাম চাকরি বাতিলের যে মামলা সেটা শুনেছিল সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ধনঞ্জয় জসবন্ত এবং চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ, আর ওই বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশের ওপরই স্থগিতাদেশ দেয়। সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হওয়ার পর আমরা দেখেছি মামলাটি প্রথমবার তার এজলাসে উঠেছে, এবং গতকালকের পরেও যখন আরও একটা অপেক্ষা, স্বাভাবিকভাবেই যারা চাকরি প্রাপক তাদের মধ্যে আরও একটা ভবিষ্যৎ কি হবে সেই প্রশ্ন কিন্তু ঝুলে রইল। তাদের যে ভবিষ্যৎ, তাদের যে চাকরি, ভবিষ্যতের চাকরি, সেটাও ঝুলে রইল। পাশাপাশি এ নিয়ে রাজনীতি যেটা শুরু থেকেই ছিল, কি করছে রাজ্য সরকারের বিরুদ্ধে বারবার প্রশ্ন তোলা হয়েছে, এবং কোথাও কি আমরা দেখেছিলাম একাধিক তৃণমূল নেতাকর্মীদের মুখে শোনা গিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বলেছেন চাকরি প্রত্যেককে দেওয়া হবে, একটা যদি গন্ডগোল থেকে থাকে বারবার মামলা করে এই ঘটনাকে আটকে দেওয়া হচ্ছে, যারা চাকরি যোগ্য বা অযোগ্য তাদের আলাদা করা যাচ্ছে না, সে বিষয়ে মন্তব্য থেকেও আমরা দেখেছিলাম সব থেকে বড় যে চাকরি প্রত্যেককে দেওয়া হবে, কিন্তু মামলার কারণেই বারবার এই কর্মপ্রার্থীদের, চাকরি প্রার্থীদের আটকে দেওয়া হচ্ছে। একই মন্তব্য গতকালকের ঘটনার পরেও করেছেন কুণাল ঘোষ। তিনি বলছেন সিপিআইএম কর্মপ্রার্থীদের ভবিষ্যৎ নষ্ট করছে, তারা চান না ছেলে মেয়েরা চাকরি পাক, এরা মামলা করেই এসব কাজে বাধা দিচ্ছে। দেখুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা সম্পূর্ণভাবে ছাত্রছাত্রী কর্মপ্রার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে নিজেদের রাজনৈতিক হতাশার যে বহিঃপ্রকাশ সেইগুলো প্রকাশ করছেন। তারা চান না এটা সমস্যার সমাধান হোক, তারা চান না ছেলেমেয়েরা চাকরি পাক। কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটাই তো চিরকালীন শেষ কথা হতে পারে না। কেউ যদি কোনো ভুল করে থাকে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে চাকরি হয় এবং কর্মপ্রার্থীরা বঞ্চিত না হন। এরা মামলা করে 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 তাদেরকে বাধা দিচ্ছে, আটকে রাখছে, এবং এই ইস্যুটাকে রাজনীতি নিয়ে করতে চাইছেন এই বিকাশবাবুরা। ফলে আদালতে যেটা হচ্ছে, এই জটিলতাটা বিরোধীরা ইচ্ছাকৃতভাবে এটা তৈরি করে রাখে। যোগ্য অযোগ্য বিচার করা হোক, সর্বোপরি এটাই দাবি ছিল চাকরি প্রাপকদের, কিন্তু সেটা এই মুহূর্তে করা সম্ভব নয়। গতকালকের সওয়াল জবাব থেকে কিন্তু এটা স্পষ্ট, কারণ বারবার বিচারপতি বলেছিলেন যে যোগ্য অযোগ্য পার্থক্য করা সম্ভব, কিন্তু গতকালকের সওয়াল জবাবে বলা হয়েছে, বিকাশ রঞ্জন তিনি নিজেই বলেছেন যে যেভাবে দুর্নীতি হচ্ছে সেভাবে আলাদা করা কোনোভাবেই সম্ভব নয়, সেই জায়গাটাই কোথাও নেই। এখন সব থেকে যে বড় প্রশ্ন, এই যোগ্য অযোগ্য আদৌ কি বিভাগ করা যাবে, এবং তার পাশাপাশি এই মামলার ভবিষ্যৎই বা কি, যারা চাকরি প্রাপক 26,000 যারা পথে এখনো বসে রয়েছেন তাদের কি ভবিষ্যৎ, তার জন্য অবশ্যই 10ই ফেব্রুয়ারি আমাদের নজর থাকবে। তার পাশাপাশি আরও একটা যে আশার আলো দেখা যাচ্ছে, 10ই ফেব্রুয়ারি কিন্তু বিচারপতি বলেছেন গতকালকের শুনানির সময় যে এর পরবর্তী যে শুনানি থাকবে অর্থাৎ 10ই ফেব্রুয়ারি, সেটাই হয়তো এই মামলার শেষ শুনানি হতে পারে। নজর থাকবে আমাদের। এখানে শেষ করছি, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।